হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করেছি, আধুনিক ইউরোপের ওপর এটি নবম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব রাশিয়ার জারতন্ত্র ও রুশ বিপ্লব। এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। এমসিকিউ সিরিজের এই পিডিএফগুলি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত ও আধুনিক ইউরোপের ওপর আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। এই টপিকের প্রথম প্রশ্ন দেখো, রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয় কোন সময়? 1917 সালের অক্টোবর, 1917 সালের মে, 1917 সালের নভেম্বর, 1917 সালের মার্চ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1917 সালের মার্চ। অপশন ডি সঠিক উত্তর। রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়েছিল 1917 খ্রিস্টাব্দের 16 মার্চ এবং 1917 খ্রিস্টাব্দে 16 মার্চ যখন রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়, সেই সময়ে রাশিয়ার যিনি জার ছিলেন তিনি হলেন দ্বিতীয় নিকোলাস। এই দ্বিতীয় নিকোলাস তিনি ছিলেন রাশিয়ার শেষ জার, দ্বিতীয় নিকোলাস। এখন প্রশ্ন হলো যে জার কাদের বলা হয়? জার হলেন রাশিয়ার যিনি রাজা বা শাসক, তাকে বলা হয় জার। এই দ্বিতীয় নিকোলাসের সময়কাল ছিল 1894 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দ্বিতীয় নিকোলাসের সময়েতেই রাশিয়ায় রুশ বিপ্লব হয়েছিল। তাহলে তোমরা মনে রাখবে যে দ্বিতীয় নিকোলাসের সময় দুটি বিপ্লব হয়েছিল। একটি হলো মার্চ বিপ্লব, এই মার্চ বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দের 16 মার্চ এবং মার্চ মাসে এই বিপ্লব হয়েছিল বলে এটি মার্চ বিপ্লব নামে পরিচিত। অপরটি হল নভেম্বর বিপ্লব। এই নভেম্বর বিপ্লবকেই রুশ বিপ্লব বলা হয়, রুশ বিপ্লব। এই নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর এবং নভেম্বরে এই বিপ্লব হয়েছিল বলে এটি নভেম্বর বিপ্লব নামে পরিচিত। তাহলে দ্বিতীয় নিকোলাস হলেন রাশিয়ার শেষ জার এবং দ্বিতীয় নিকোলাসের সময় দুটি বিপ্লব হয়েছিল, মার্চ বিপ্লব ও নভেম্বর বিপ্লব। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে রাশিয়ায় যে জারতন্ত্র, এই রাশিয়ায় জারতন্ত্রের সূচনা হয়েছিল 1613 খ্রিস্টাব্দে। তাহলে রাশিয়ায় জারতন্ত্রের সূচনা কখন হয়? 1613 খ্রিস্টাব্দে। এবং এই রাশিয়ায় জারতন্ত্রের সূচনা করেছিলেন মিখাইল রোমানভ। রাশিয়ায় এই জারতন্ত্র সেটা টিকে ছিল 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং রাশিয়ার যিনি শেষ জার হলেন তিনি হলেন দ্বিতীয় নিকোলাস। এই বিষয়টি আগেই বললাম। তাহলে জারতন্ত্রের পতন কখন হলো? 1917 খ্রিস্টাব্দে। কার সময় এটা পতন হয়েছিল? দ্বিতীয় নিকোলাস।
দ্বিতীয় নিকোলাস। মার্চ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় এই জার তন্ত্রের পতন ঘটেছিল। রাশিয়ায় এই জার তন্ত্রে যে সমস্ত শাসকরা ছিলেন তাদের মধ্যে কয়েকটা শাসক উল্লেখযোগ্য ছিলেন, যেমন দেখো পিটার দি গ্রেট। পিটার দি গ্রেট। পিটার দি গ্রেটের সময়কাল ছিল 1682 খ্রিস্টাব্দ থেকে 1725 খ্রিস্টাব্দ পর্যন্ত। পিটার দি গ্রেটের পরবর্তী যিনি উল্লেখযোগ্য শাসক, আমি এখানে বংশানুক্রমিকভাবে পরপর লিখছি না, যারা রাশিয়ার গুরুত্বপূর্ণ জার ছিলেন পরবর্তীকালে প্রসঙ্গক্রমে যাদের নিয়ে কোশ্চেন ডিসকাস করব, সেই সমস্ত জারদের সময়কাল আমি এখানে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পিটার দি গ্রেটের পরবর্তী উল্লেখযোগ্য জার ছিলেন প্রথম আলেকজান্ডার। প্রথম আলেকজান্ডার। এই প্রথম আলেকজান্ডারের সময়কাল ছিল 1801 খ্রিস্টাব্দ থেকে 1825 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রথম আলেকজান্ডারের পরবর্তী শাসক, এরপর থেকে পরপর বংশানুক্রমিকভাবে আমি লিখব। দেখো, প্রথম আলেকজান্ডারের পর প্রথম নিকোলাস, তিনি রাশিয়ার জার হয়েছিলেন। প্রথম নিকোলাস। এই প্রথম নিকোলাসের সময়কাল ছিল 1825 খ্রিস্টাব্দ থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম নিকোলাসের পরবর্তী জার হলেন দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার। এই দ্বিতীয় আলেকজান্ডারের সময়কাল হল 1855 খ্রিস্টাব্দ থেকে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় আলেকজান্ডারের পর রাশিয়ার জার হলেন তৃতীয় আলেকজান্ডার। তৃতীয় আলেকজান্ডার। এই তৃতীয় আলেকজান্ডারের সময়কাল 1881 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই তৃতীয় আলেকজান্ডারের পরই ছিল দ্বিতীয় নিকোলাস। যে দ্বিতীয় নিকোলাসের বিষয়টি ডিসকাস করলাম, দ্বিতীয় নিকোলাস। এই দ্বিতীয় নিকোলাসের সময়কাল ছিল 1894 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। এগুলো তোমরা খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট রেখে দেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পরপর উল্লেখযোগ্য যারা জার বসেছিলেন এবং তাদের রাজত্বকালের গুরুত্বপূর্ণ যে ঘটনাবলী, সেই প্রসঙ্গটি তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও এর পরে আমি এই প্রত্যেকটি জার অর্থাৎ প্রথম আলেকজান্ডার থেকে শুরু করে দ্বিতীয় নিকোলাস পর্যন্ত তাদের রাজত্বকালে গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলো আমি তোমাদের লিখে দেব, তাতে তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো, মুক্তিদাতা জার কাকে বলা হয়? প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। মুক্তিদাতা জার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। সঠিক উত্তর হবে অপশন বি। দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলা হয়? কারণ তিনি 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি তিনি মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন। মুক্তির ঘোষণাপত্র। তাহলে এটা তোমরা একটা কোশ্চেন পেলে যে মুক্তির ঘোষণাপত্র কে জারি করেছিলেন এবং কখন জারি করেছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার। এই মুক্তির ঘোষণাপত্র কার্যত ছিল ভূমিদাসদের মুক্তি, এবং দ্বিতীয় আলেকজান্ডার তিনি ভূমিদাসদের মুক্তি প্রদান করেছিলেন বলে তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। তাহলে ভূমিদাসদের মুক্তি প্রদান কে করেছিলেন?
দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, ডিসেমব্রিস্ট বা ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ সংগঠিত হয় কার আমলে? প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। এই ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ সংগঠিত হয়েছিল প্রথম নিকোলাসের সময়ে। অপশন সি সঠিক উত্তর। এই ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ সংগঠিত হয় 1925 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল বলে এটি ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ নামে পরিচিত। এই ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল? সংগঠিত হয়েছিল প্রথমত যে এটা 1825 খ্রিস্টাব্দ হবে। ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ হয়েছিল 1825 খ্রিস্টাব্দে। কারণটা কি না, 1825 খ্রিস্টাব্দে প্রথম নিকোলাস তিনি রাশিয়ার জার পদে বসলে রাশিয়ার যারা দেশপ্রেমিক ছিল বা সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন ব্যক্তি, তারা এই প্রথম নিকোলাসের বিরুদ্ধে এই বিদ্রোহ করেছিল। কারণ প্রথম নিকোলাস অনেক বেশি রক্ষণশীল চরিত্রের ছিল। প্রথম নিকোলাসের ভাই কনস্ট্যান্টাইন, এই কনস্ট্যান্টাইন অনেক উদারপন্থী ছিল এবং তারা চাইছিল কি যে এই কনস্ট্যান্টাইন রাশিয়ার জার হিসাবে নিযুক্ত হোক। কিন্তু প্রথম নিকোলাস তিনি রাশিয়ার জার হিসাবে নিযুক্ত হওয়ার কারণেই এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আসলে রাশিয়ায় তখন জারতন্ত্র বিরোধী মনোভাব তৈরি হয়েছিল। জারের স্বৈরতন্ত্রের বিলোপ, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, ভূমিদাস প্রথার বিলোপ, সর্বসাধারণের ভোটাধিকার প্রবর্তন, এই সমস্ত দাবি বা এই সমস্ত বিষয়ে মৌলিক সংস্কার সাধারণ মানুষের মনে একটা জায়গা নিয়েছিল যে জারতন্ত্র বা রাশিয়ার জার তাদের এই দাবিগুলো মেনে নিক। কিন্তু প্রথম নিকোলাস তিনি অনেক বেশি রক্ষণশীল ছিলেন এবং অনেক বেশি স্বৈরাচারী শাসক ছিলেন। তাই এই কনস্ট্যান্টাইনের পরিবর্তে যখন প্রথম নিকোলাস সিংহাসনে বসলেন, তখন রাশিয়ার বাসীর যে এই আকাঙ্ক্ষা বা মৌলিক সংস্কারের যে দাবি, সেই দাবিগুলো আর পূর্ণ হবে না, এই আশঙ্কায় প্রথম নিকোলাসের বিরুদ্ধে এই ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, নার্দনিক আন্দোলনের বিকাশ হয় কোন সময়? 1870 খ্রিস্টাব্দ নাগাদ, 1890 খ্রিস্টাব্দ নাগাদ, 1860 খ্রিস্টাব্দ নাগাদ, 1880 খ্রিস্টাব্দ নাগাদ। সঠিক উত্তর হবে অপশন এ 1870 খ্রিস্টাব্দ নাগাদ। এই নার্দনিক আন্দোলনের প্রকৃত অর্থে সূচনা হয়েছিল 1874 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে। এই নার্দনিক আন্দোলন হলো জনগণের আন্দোলন। এই নার্দনিক আন্দোলনকে বলা হয় জনগণের আন্দোলন। এই নার্দনিক আন্দোলন হয়েছিল রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সময়ে। এটা খুব ইম্পর্টেন্ট যে নার্দনিক আন্দোলন কার সময়ে হয়েছিল, তাহলে দ্বিতীয় আলেকজান্ডারের সময়ে। দ্বিতীয় আলেকজান্ডার। এই নার্দনিক আন্দোলনের পূর্বে রাশিয়ায় একটি আন্দোলন হয়েছিল, সেটা হলো নিহিলিস্ট আন্দোলন। এই নিহিলিস্ট আন্দোলন ব্যর্থ হবার পর এই নার্দনিক আন্দোলনের বিকাশ হয়েছিল। নার্দনিক আন্দোলনের মূল দাবি ছিল যে রাশিয়ার কৃষক এবং যে গ্রাম্য কমিউন ছিল, সেই গ্রাম্য কমিউনগুলিকে কেন্দ্র করে রাশিয়ায় বিপ্লব ঘটবে এবং রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। তবে এই নার্দনিক আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। রাশিয়ায় জারদের শাসনকালে যে সকল উল্লেখযোগ্য বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল বা আন্দোলন হয়েছিল, সেগুলো একটু এক নজরে তোমরা দেখে নাও, কারণ এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথম আন্দোলন হিসাবে যেটা আগে ডিসকাস করেছি সেটা হলো ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ। ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ। এই ডেকাম্ব্রিস্ট বিদ্রোহ হয়েছিল কখন? 1825 খ্রিস্টাব্দে
26 ডিসেম্বর। এই ডেকাম্ব্রিজ বিদ্রোহ সংগঠিত হয়েছিল প্রথম নিকোলাসের সময়ে। প্রথম নিকোলাস। দ্বিতীয় ছিল নিহিলিস্ট আন্দোলন। নিহিলিস্ট আন্দোলন। এই নিহিলিস্ট আন্দোলন হয়েছিল 1860 এর দশকে। এই নিহিলিস্ট আন্দোলন হয়েছিল দ্বিতীয় আলেকজান্ডারের সময়ে। দ্বিতীয় আলেকজান্ডার। তোমরা এগুলো নোট করে নেবে, কারণ কোশ্চেন করতে করতে যদি আমি আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে না যে কার আমলে কোন আন্দোলনগুলি হয়েছিল। এখানে আমি এক কাছে সবকটা লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নিহিলিস্ট আন্দোলন ব্যর্থ হবার পর রাশিয়ায় শুরু হয়েছিল নার্দনিক আন্দোলন। নার্দনিক আন্দোলন। এই নার্দনিক আন্দোলন হয়েছিল 1870 দশকে। এই নার্দনিক আন্দোলন হয়েছিল দ্বিতীয় আলেকজান্ডারের সময়ে। নার্দনিক আন্দোলনের পরবর্তী যে আন্দোলন ছিল সেটা হলো 1905 এর বিপ্লব। 1905 এর বিপ্লব। 1905 এর এই বিপ্লব, এটা রক্তাক্ত রবিবার নামেও পরিচিত। রক্তাক্ত রবিবার। এই রক্তাক্ত রবিবার কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি। কোনো কোনো বইয়ে তোমরা 9 জানুয়ারিও পাবে। 22 জানুয়ারি। এটা খুব ইম্পর্টেন্ট যে রক্তাক্ত রবিবার কবে হয়েছিল। এই রক্তাক্ত রবিবার হয়েছিল এটি দ্বিতীয় নিকোলাসের সময়েতে। 5 দেখো, মার্চ বিপ্লব। মার্চ বিপ্লব। এই মার্চ বিপ্লবের দ্বারাই রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়েছিল। এই মার্চ বিপ্লব হয় 1917 খ্রিস্টাব্দের 16 মার্চ। 16 মার্চ। এরপর হচ্ছে নভেম্বর বিপ্লব। নভেম্বর বিপ্লব। এই নভেম্বর বিপ্লব হয়েছিল 1917 7ই নভেম্বর। এই নভেম্বর বিপ্লব, মার্চ বিপ্লব আর এই রক্তাক্ত রবিবার, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল দ্বিতীয় নিকোলাসের সময়েতে। দ্বিতীয় নিকোলাস। আশা করি এগুলো দেখার পর আর তোমাদের অসুবিধা হবার কথা নয় যে রাশিয়ায় যে জারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব বা আন্দোলনগুলি হয়েছিল সেগুলো আমি ক্রমিকভাবে লিখেছি, মানে পর পর লিখেছি কোন আন্দোলনের পর কোন আন্দোলনটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, লেনিনকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে, 1898 খ্রিস্টাব্দে। লেনিনকে সাইবেরিয়াতে নির্বাসন দেওয়া হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে তাকে সাইবেরিয়ায় 3 বছরের জন্য নির্বাসন দেওয়া হয়েছিল। 3 বছরের জন্য নির্বাসন। এবং এই সাইবেরিয়ায় নির্বাসন কাটানোর পর তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন এবং সুইজারল্যান্ডে তিনি ইস্ক্রা নামক একটা পত্রিকা প্রকাশনা করেছিলেন। ইস্ক্রা। এই ইস্ক্রা নামক পত্রিকাটা তিনি 1900 খ্রিস্টাব্দে প্রকাশ করেছেন। এই ইস্ক্রা পত্রিকা এর নামের অর্থ ছিল স্ফুলিঙ্গ।
তাহলে ইস্করা এই পত্রিকাটা কে প্রকাশনা করেছিলেন? লেনিন। এবং এটি কখন প্রকাশিত হয়েছিল? 1900 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, স্তোলিপিন কার প্রধানমন্ত্রী ছিলেন? প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। স্তোলিপিন তিনি দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর অপশন ডি। স্তোলিপিন দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন 1906 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্তোলিপিন তিনি কৃষকদেরকে মীরদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য তিনি একগুচ্ছ কর্মসূচি বা সংস্কার নীতি নিয়েছিলেন, যাতে করে মীরদের হাত থেকে কৃষকরা রক্ষা পায়। মীর বলতে এখানে রাশিয়ার যে গ্রামীণ সমিতি ছিল তাদেরকে মীর বলা হতো, গ্রামীণ সমিতি। কৃষকদের ওপর এই মীর বা গ্রামীণ সমিতিগুলির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। এই মীরদের হাত থেকে কৃষকদেরকে মুক্ত করার জন্যই তিনি বেশ কিছু সংস্কার করেছিলেন। তবে এক্ষেত্রে কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। পরবর্তীকালে কুলাক নামক এক নতুন শ্রেণীর উদ্ভব হয়েছিল। কুলাক, এই কুলাকরা ছিল জোতদার বা যারা কৃষকদের কাছ থেকে জমি ক্রয় করত। এই কুলাকদের উত্থান হলে পরবর্তীকালে কৃষকরা আবার এই কুলাকদের অধীনে চলে যায়। এই কুলাকদের শেষ পর্যন্ত উচ্ছেদ করেছিল স্ট্যালিন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা। তাহলে কুলাকদেরকে উচ্ছেদ করেছিল কে শেষ পর্যন্ত? স্ট্যালিন। নেক্সট কোশ্চেন দেখো, মীর কি ছিল? তোমরাই বলো যে মীর কি ছিল। আগেই বললাম যে রাশিয়ার যে গ্রাম্য কমিউন বা গ্রাম্য যে সমিতিগুলি ছিল সেগুলোকে বলা হতো মীর। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কুলাক কাদের বলা হয়? তোমরাই পড়ে অ্যান্সারটাকে বলো যে স্থানীয় ক্ষেত্রে জারের প্রতিনিধি, বলশেবিক সমর্থন, প্রতিবিপ্লবী, জোতদার শ্রেণী যারা দরিদ্র কৃষকের জমি কিনে নিত। তাহলে সঠিক উত্তর হবে কি? অপশন ডি। নেক্সট কোশ্চেন, রুশ বিপ্লবের ঠিক পরই এক অন্তর্বর্তীকালীন প্রজাতান্ত্রিক সরকারের নেতৃত্ব দেন কে? লেনিন, প্রিন্স জর্জ লুভভ, আলেকজান্ডার কেরেনেস্কি, স্তোলিপিন। সঠিক উত্তর হবে অপশন বি, প্রিন্স জর্জ লুভভ। রাশিয়ায় এই অন্তর্বর্তীকালীন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মার্চ বিপ্লবের দ্বারা। মার্চ বিপ্লব, এই মার্চ বিপ্লব কখন হয়েছিল? আগেই বলেছি 1917 খ্রিস্টাব্দের 16 মার্চ। এই মার্চ বিপ্লবের দ্বারা রাশিয়ায় যে জারতন্ত্র ছিল সেই জারতন্ত্রের অবসান ঘটে এবং রাশিয়ায় এক অন্তর্বর্তীকালীন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে। আর আলেকজান্ডার কেরেনেস্কি এই অন্তর্বর্তী প্রজাতান্ত্রিক সরকারের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। বিচারপতি, তাহলে প্রথমে তিনি বিচারপতি ছিলেন, পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী পদ লাভ করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হন কখন? 1917 খ্রিস্টাব্দের জুলাইয়ে। এবং এই আলেকজান্ডার কেরেনেস্কির পরই রাশিয়ায় প্রধানমন্ত্রী বা রাশিয়ার সর্বপ্রধান শাসক হিসাবে লেনিনের উত্থান হয়েছিল। এবং নভেম্বর বিপ্লবের মাধ্যমেই এই আলেকজান্ডার কেরেনেস্কির সরকারের পতন ঘটে এবং রাশিয়ায় সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ঘটেছিল ওই রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে। এখন প্রশ্ন হলো যে মার্চ বিপ্লবের পর রাশিয়ায় যে জারতন্ত্রের অবসান হলো, রাশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তারপরও কেন নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লব সংগঠিত হলো?
কারণটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন যে প্রজাতান্ত্রিক সরকার তা রাশিয়ার জনগণের দাবি দাওয়া মেটাতে পারেনি। আসলে এই প্রজাতান্ত্রিক সরকারে সেখানে বুর্জুয়াদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। সাধারণ মানুষ তথা কৃষক শ্রমিকদের যে দাবি অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন, পাশাপাশি খাদ্যের যে সমস্যা তা মোকাবেলা করা, যুদ্ধ নিষ্পত্তি করা, শ্রমিকদের উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করা, এই সমস্ত বিষয়গুলি উপেক্ষিত হয়েছিল, যে কারণে লেনিন এবং ট্রটস্কির নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর বিপ্লব সংগঠিত হয় এবং রাশিয়ায় এই যে বুর্জুয়াদের সরকার তার পতন ঘটেছিল এবং রাশিয়ায় সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, লেনিন ক্ষমতায় আসার আগে কে রুশ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন? তোমরাই বলো। কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে লেনিনের আগে কেরেনস্কি তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি। যখন 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল, তখন কেরেনস্কি তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পালিয়ে গিয়েছিলেন। এরপরই রাশিয়ার যে একনায়কতন্ত্র সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। নভেম্বর বিপ্লবের পর রাশিয়ায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারকে বলা হয় কাউন্সিল অফ পিপলস কমিশনার্স। এটা খুব ইম্পর্টেন্ট, তাই লিখে দিচ্ছি, কাউন্সিল অফ পিপলস কমিশনার্স। তাহলে যদি কোশ্চেন পড়ে যে নভেম্বর বিপ্লবের পর রাশিয়ায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের নাম কি? কাউন্সিল অফ পিপলস কমিশনার্স। এবং এরপর রাশিয়ায় একটি সংবিধান রচিত হয়েছিল, সেটা 1918 খ্রিস্টাব্দে যে সংবিধানটা গৃহীত হয়েছিল এবং পরবর্তীকালে রাশিয়া একটি স্থায়ী সংবিধান লাভ করে, সেটা 1924 খ্রিস্টাব্দে। এবং 1924 খ্রিস্টাব্দে রাশিয়া ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে রাশিয়া আত্মপ্রকাশ করেছিল। নেক্সট কোশ্চেন, পাবদা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পাবদা পত্রিকার সম্পাদক ছিলেন স্ট্যালিন। সঠিক উত্তর হবে অপশন এ। এই পাবদা পত্রিকা এটি বলশেভিক দলের পত্রিকা, বলশেভিক। এই পাবদা পত্রিকাটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন স্ট্যালিন। লেনিনের একটি পত্রিকা ছিল, সেই পত্রিকাটি হলো ইস্করা, যেটা আগেও বলেছি, আবার প্রসঙ্গক্রমে বলে দিলাম যে ইস্করা হলো লেনিনের পত্রিকা। নেক্সট কোশ্চেন, ইউএসএসআর গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? তোমরা আগে অ্যান্সার করো। আগেই বললাম যে ইউএসএসআর এটি 1924 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, এনইপি নেপ রাশিয়ায় চালু হয় কত খ্রিস্টাব্দে? 1920, 1921, 1922, 1923। এনইপি এটি চালু হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। এটি চালু করেছিল লেনিন। লেনিন এটি চালু করেছিলেন। এর অর্থ হল নিউ ইকোনমিক পলিসি। নিউ ইকোনমিক পলিসি।
এই এনইপি এখানে পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের সংমিশ্রণ ঘটেছিল। পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্রবাদ। এনইপি চালু হওয়ার আগে রাশিয়ার যে অর্থনীতি ছিল সেটা ছিল যুদ্ধভিত্তিক সাম্যবাদ। যুদ্ধভিত্তিক সাম্যবাদ। যদি পড়ে যে কোন সময় রাশিয়ায় যুদ্ধভিত্তিক সাম্যবাদ চালু ছিল অর্থনীতির ক্ষেত্রে, এটা চালু ছিল 1918 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধভিত্তিক সাম্যবাদ কি? যুদ্ধভিত্তিক সাম্যবাদ হলো যে রাষ্ট্রের উৎপাদন বা বন্টন বা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলোতে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ থাকবে এবং সব কিছু অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রগুলি জাতীয়করণ হবে। এটি হলো যুদ্ধভিত্তিক সাম্যবাদ। এবং এই যুদ্ধভিত্তিক সাম্যবাদের পরবর্তী পদক্ষেপ যেটা ছিল সেটা ছিল এনইপি, নিউ ইকোনমিক পলিসি। লেনিন এই নিউ ইকোনমিক পলিসি তিনি চালু করেছিলেন 1921 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, লেনিন এপ্রিল থিসিস এর কথা কবে চালু করেছিলেন? 1917 সালের এপ্রিল, 1918 সালের এপ্রিল, 1919 সালের এপ্রিল, 1920 সালের এপ্রিল। লেনিন এপ্রিল থিসিস এটি চালু করেছিলেন 1917 সালের এপ্রিলে। সঠিক উত্তর হবে অপশান এ। 1917 সালের 16 এপ্রিল তিনি এপ্রিল থিসিস প্রকাশ করেছিলেন। 16 এপ্রিল। লেনিনের এই এপ্রিল থিসিস এটা প্রকাশিত হয়েছিল বলশেভিক দলের যে দলীয় পত্রিকা প্রাবদা পত্রিকায়। মোস্ট ইম্পর্ট্যান্ট, যে এপ্রিল থিসিস কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রাবদা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এপ্রিল থিসিসে সেখানে লেনিন দুটো বিষয়ের ওপর জোর দিয়েছিলেন মূলত। একটি হলো সর্বহারাদের একনায়কতন্ত্র। সর্বহারাদের একনায়কতন্ত্র। অপরটি ছিল শান্তি, রুটি আর জমি। এই ছিল বলশেভিক বিপ্লব বা যে নভেম্বর বিপ্লবের স্লোগান, শান্তি, রুটি, জমি। যদি কোশ্চেন পড়ে যে শান্তি, রুটি, জমি এই স্লোগানটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, তাহলে রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লবের সঙ্গে যুক্ত। এই যে শান্তি, রুটি এবং জমি, এখানে যেটা বলা হলো যে যুদ্ধের অবসান ঘটানো হবে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটানো হবে এবং সৈন্যরা শান্তি পাবে। রুটি বলতে এখানে যারা শ্রমিক তাদের খাদ্য সংস্থান করা হবে এবং কৃষকদেরকে জমি প্রদান করা হবে। অর্থাৎ এখানে সৈন্যবাহিনী, কৃষক এবং শ্রমিকদের জীবন জীবিকা এবং তাদের জীবনের সঙ্গে যুক্ত যে প্রসঙ্গগুলো, অর্থাৎ তাদের জীবন জীবিকার যে চাহিদা সেগুলোকে পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই এপ্রিল থিসিসে। এবং এই এপ্রিল থিসিসে যে স্বপ্ন লেনিন দেখিয়েছেন এবং তার জন্যই রাশিয়ার জনগণ তারা লেনিনের সপক্ষে আসেন, বলশেভিক দলের ছত্রছায়ায় তারা এসে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত নভেম্বর বিপ্লবে সাফল্য লাভ করেছিল বলশেভিক দল। নেক্সট কোশ্চেন, শান্তি, রুটি, জমি এর স্লোগান কারা দিয়েছিল? তোমরাই বলো। কিছুক্ষণ আগেই বললাম যে শান্তি, রুটি, জমি এই স্লোগানটা দিয়েছিল বলশেভিক দল। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ডুমা কি ছিল?
অপশান এ ইংল্যান্ডের জাতীয় পরিষদ, অপশান বি রাশিয়ার জাতীয় পরিষদ, অপশান সি ফ্রান্সের জাতীয় পরিষদ। ডুমা ছিল রাশিয়ার জাতীয় পরিষদ। সঠিক উত্তর হবে কি অপশান বি। নেক্সট কোশ্চেন, রাশিয়ার অগাস্টিয়ান যুগ বলা হয় কার শাসনকালকে? প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। রাশিয়ায় অগাস্টিয়ান যুগ এটা দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালকেই বোঝায়, কারণ দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে রাশিয়ায় বিভিন্ন কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল এবং তাদের দ্বারা রাশিয়ার যে সাহিত্য তার যথেষ্ট উন্নতি হয়েছিল। সেই কারণে দ্বিতীয় নিকোলাসের সঠিক উত্তর হচ্ছে প্রথম নিকোলাস। প্রথম নিকোলাস সঠিক উত্তর। এই প্রথম নিকোলাসের সময়তেই রাশিয়ার কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল এবং তাদের দ্বারাই রাশিয়ায় যে রুশ সাহিত্য তার যথেষ্ট উন্নতি হয়েছিল। সেই কারণে প্রথম নিকোলাসের রাজত্বকালকে অগাস্টিয়ান যুগ বলা হয়। নেক্সট কোশ্চেন, রাশিয়াতে ভূমি ও স্বাধীনতা আন্দোলন কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1904 খ্রিস্টাব্দ, 1905 খ্রিস্টাব্দ, 1906 খ্রিস্টাব্দ, 1907 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে অপশান বি 1905 খ্রিস্টাব্দে। রাশিয়ায় এই ভূমি এবং স্বাধীনতা আন্দোলন হয়েছিল দ্বিতীয় নিকোলাসের সময়ে। দ্বিতীয় নিকোলাস। এই দ্বিতীয় নিকোলাসের সময়ে 1905-এর যে আন্দোলন, এই আন্দোলনকে রুশ বিপ্লবের মহড়া বলেছেন কে? টটস্কি। এটা তোমরা মনে রাখবে যে কে 1905-এর এই ভূমি ও স্বাধীনতার আন্দোলনকে রুশ বিপ্লবের ড্রেস রিহার্সাল বা মহড়া বলেছেন টটস্কি। 1905-এর এই আন্দোলনের তীব্রতা এতটা বেশি ছিল যে দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী কাউন্ট উইটি শেষ পর্যন্ত অক্টোবর ঘোষণাপত্র জারি করেছিলেন। অক্টোবর ঘোষণাপত্র। তাহলে অক্টোবর এই ঘোষণাপত্র কার সময়ে জারি হয়? দ্বিতীয় নিকোলাসের সময়ে। কখন জারি হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 30 অক্টোবর। এবং অক্টোবরে এটা জারি হয়েছিল বলে এটি অক্টোবর ঘোষণাপত্র। এই অক্টোবর ঘোষণাপত্র কে জারি করেন? কাউন্ট উইটি। কাউন্ট উইটি দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী। এই কাউন্ট উইটি অক্টোবর ঘোষণাপত্রের দ্বারা তিনি জনগণের স্বাধীনতা ও ভোটদানের অধিকারকে স্বীকার করেছিলেন, পাশাপাশি শ্রমিক শ্রেণীকে ভোটাধিকার দেওয়া হবে এই বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, লাল ফৌজ দলকে কে নতুনভাবে সংগঠিত করেছিলেন? লেনিন, ট্রটস্কি, স্ট্যালিন, উপরের কেউ নন। সঠিক উত্তর হবে অপশান বি টটস্কি। টটস্কি তিনি এই লাল ফৌজ দলকে সংগঠিত করেছেন এবং রুশ বিপ্লব সংগঠনে বা নভেম্বর বিপ্লবের ক্ষেত্রে এই টটস্কির নেতৃত্বে লাল ফৌজ পেট্রোগ্রাড শহর দখল করে নিয়েছিল। পেট্রোগ্রাড। পেট্রোগ্রাড কি ছিল? রাশিয়ার জারতন্ত্রের যুগে এটা রাজধানী ছিল পেট্রোগ্রাড। এই পেট্রোগ্রাডের পূর্ব নাম ছিল সেন্ট পিটার্সবার্গ। সেন্ট পিটার্সবার্গ। এই সেন্ট পিটার্সবার্গে রাজধানী স্থানান্তর করেছিল কে? না পিটার দি গ্রেট। পিটার দি গ্রেট। যার পিটার দি গ্রেট তিনি এই সেন্ট পিটার্সবার্গের রাজধানী স্থানান্তর করেছিলেন।
এই সেন্ট পিটার্সবার্গ নামটা হয়েছিল পেট্রোগ্র্যাড এবং এই নামটা দিয়েছিল কে? নিকোলাস। নিকোলাস সেন্ট পিটার্সবার্গের নাম পরিবর্তন করেছিল কে? পেট্রোগ্র্যাড। এই টটস্কির প্রকৃত নাম ছিল ব্রনস্টাইন। খুব গুরুত্বপূর্ণ এটি যে ব্রনস্টাইন কার নাম? ব্রনস্টাইন। তাহলে টটস্কির পূর্ব নাম বা প্রকৃত নাম ছিল ব্রনস্টাইন। নেক্সট কোশ্চেন, ইস্ক্রা পত্রিকার সম্পাদক কে ছিলেন? স্ট্যালিন, লেনিন, টটস্কি, উপরের কেউ নন। তোমরা এর অ্যান্সার করো। আমরা আগেই এই নিয়ে ডিসকাস করেছি যে ইস্ক্রা এই পত্রিকার সম্পাদক ছিলেন কে? লেনিন। সঠিক উত্তর অপশন বি। লেনিনের প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ান লেনিন। ভ্লাদিমির ইলিচ উলিয়ান লেনিন। তিনি লেনিন এই ছদ্মনামটা নিয়েছিলেন যখন রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি লেনা এই নদীর নাম অনুসারে তিনি লেনিন এই নামটি নিয়েছিলেন। তাহলে কোন নদীর নাম অনুসারে লেনিন এই নামটি নিয়েছিলেন? লেনা নদীর নাম অনুসারে। নেক্সট কোশ্চেন দেখো, নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেছিলেন কোন জারের আমলে? প্রথম আলেকজান্ডার, কনস্ট্যান্টাইন, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেছিলেন প্রথম আলেকজান্ডারের রাজত্বকালে এবং নেপোলিয়ানের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল সেটা হলো ফ্রিডল্যান্ডের যুদ্ধ। ফ্রিডল্যান্ডের যুদ্ধ। এই ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। 1806 খ্রিস্টাব্দে এই ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়। ফ্রিডল্যান্ডের যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে নেপোলিয়ানের একটি সন্ধি হয়েছিল যেটাকে বলা হচ্ছে টিলজিটের সন্ধি। টিলজিটের সন্ধি। এই টিলজিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, উদারনৈতিক জার কাকে বলা হয়? প্রথম নিকোলাস, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস। উদারনৈতিক জার বলা হয় প্রথম আলেকজান্ডারকে। প্রথম আলেকজান্ডার তিনি তার শাসন ব্যবস্থার প্রথম পর্বে বেশ কিছু উদারনৈতিক কর্মসূচি তিনি নিয়েছিলেন, যেমন দাসদের ওপর অত্যাচার তিনি বন্ধ করার চেষ্টা করেছিলেন। রাশিয়ায় যে গুপ্ত পুলিশ বাহিনী যারা নির্যাতন চালাতো তাদেরকে তিনি দমন করেছিলেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যে কারণে তিনি উদারনৈতিক জার হিসাবে সুবেদিত। প্রথম আলেকজান্ডার তিনি একজন সন্ন্যাসিনীর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। তিনি হলেন ফন ক্রুডেনার। এবং এই ফন ক্রুডেনারের দ্বারা প্রভাবিত হয়েই তিনি পবিত্র চুক্তি জারি করেছিলেন। পবিত্র চুক্তি। এই পবিত্র চুক্তি কখন জারি করেন? 1815 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বরে। এই পবিত্র চুক্তি তিনি ভিয়েনা সম্মেলনে যোগদান করে এই পবিত্র চুক্তি জারি করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট যে পবিত্র চুক্তি কে জারি করেছিলেন, তাহলে প্রথম আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন দেখো, জেমলিয়া ভালিয়া নামক গুপ্ত সমিতি কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
1876, 1906, 1903, 1898। জেমলিয়া ভালিয়া এই গুপ্ত সমিতিটা গঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান এ। নার্দনিক আন্দোলন ব্যর্থতার পর এই জেমলিয়া ভালিয়া নামক গুপ্ত সমিতিটা তৈরি হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এবং এই জেমলিয়া ভালিয়া যে আন্দোলন করেছিল সেটা মূলত ছিল জমি ও স্বাধীনতার আন্দোলন। জমি ও স্বাধীনতার আন্দোলন। এই জেমলিয়া ভালিয়া এটা পরবর্তীকালে দুটো দলে বিভাজিত হয়েছিল। কত সালে বিভাজিত হয়েছিল এটি? 1879-তে। অর্থাৎ প্রতিষ্ঠার 3 বছর পর এই জেমলিয়া ভালিয়া দুটি ভাগে বিভাজিত হয়েছিল। একটি ভাগ হলো নার্দনিয়া ভালিয়া। নার্দনিয়া ভালিয়া। নার্দনিয়া ভালিয়া। আর অপরটি হলো চেরনি পেরেডেল। চেরনি পেরেডেল। তাহলে জেমলিয়া ভালিয়ার দুটো শাখা ছিল যেটা বিভাজিত হয়েছিল 1879-এ। একটি হলো নার্দনিয়া ভালিয়া। এই নার্দনিয়া ভালিয়া এর অর্থ হলো জনগণের স্বাধীনতা। জনগণের স্বাধীনতা। আর চেরনি পেরেডেল এর অর্থ হলো কৃষ্ণ বাটোয়ারা। কৃষ্ণ বাটোয়ারা। নেক্সট কোশ্চেন দেখো, বুলিগিন শাসনতন্ত্র রচনা করেছিলেন কোন রুশ জার? প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার। বুলিগিন শাসনতন্ত্র এটা চালু করেছিল দ্বিতীয় নিকোলাস। সঠিক উত্তর হবে অপশান বি। এই বুলিগন শাসনতন্ত্র তিনি তার পছন্দ মতো ব্যক্তিদের নিয়েই তৈরি করেছেন, যারা জারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত। তবে এই পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে জার তিনি বাধ্য ছিলেন না। নেক্সট কোশ্চেন, আধুনিক রাশিয়ার জনক হিসাবে কে পরিচিত ছিলেন? জার প্রথম নিকোলাস, জার মহান পিটার যাকে আমরা পিটার দি গ্রেট বলি, জার প্রথম আলেকজান্ডার, জার দ্বিতীয় আলেকজান্ডার। আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দি গ্রেটকে। সঠিক উত্তর হবে অপশান বি। পিটার দি গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি রাশিয়ার আধুনিকরণের ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। যেমন তিনি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন, পাশাপাশি তিনি শিক্ষার ওপর জোর দিয়েছিলেন। শাসনতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেও তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যেমন রাশিয়ার যে সাম্রাজ্য, রোমানভ সাম্রাজ্য, এবং সেগুলোকে তিনি কতগুলো প্রদেশে বিভক্ত করেছিলেন শাসন কার্যের সুবিধার জন্য। প্রদেশগুলোকে আবার কতগুলো কাউন্টিতে বিভাজন করেছিলেন। কাউন্টিগুলো আবার জেলায় বিভক্ত ছিল। এবং এই প্রশাসনিক ব্যবস্থায় সর্বনিম্ন যে এককটি ছিল সেই সর্বনিম্ন একক হলো মির। যে মিরের কথা আগেই বলেছি যে রাশিয়ার যে গ্রামীণ সমবায় সমিতি ছিল সেই সমবায় সমিতিগুলোকে বলা হতো মির। আর এই মির এর দ্বারাই গ্রাম্য যে অর্থনীতি সেটা পরিচালিত হতো। আর পিটার দি গ্রেট তিনি বৈদেশিক ক্ষেত্রে উষ্ণ জল নীতি গ্রহণ করেছিলেন। উষ্ণ জল নীতি এটা খুবই ইম্পর্টেন্ট যে রাশিয়ার কোন জার তিনি উষ্ণ জল নীতি গ্রহণ করেছিলেন। তাহলে পিটার দি গ্রেট
উষ্ণজল নীতি কি না কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করার যে বৈদেশিক নীতি সেটাই ছিল উষ্ণজল নীতি। এই পিটার দি গ্রেট তিনি মনে করেছিলেন যে মস্কো যে রাজধানী ছিল সেটা আধুনিকরণের ক্ষেত্রে খুব একটা উপযোগী নয়, সেই কারণে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। মস্কো থেকে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন পিটার্সবার্গে। পিটার্সবার্গে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। তাহলে দেখো এখান থেকে তোমরা অনেক ইনফরমেশন পেলে, আর এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে তো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম উষ্ণজল নীতি গ্রহণ করেছিলেন কে? প্রথম নিকোলাস, প্রথম আলেকজান্ডার, তৃতীয় আলেকজান্ডার, মহান পিটার। তোমরাই আগে অ্যান্সার করো। কিছুক্ষণ আগেই বললাম যে উষ্ণজল নীতি গ্রহণ করেছিলেন মহান পিটার বা পিটার দি গ্রেট। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, বলশেবিক কথার অর্থ কি? সংখ্যালঘিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ, চরমপন্থী, অসংখ্য। বলশেবিক কথার অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ। এই বলশেবিক দল কোথা থেকে তৈরি হলো তার পটভূমি তোমরা দেখো যে রাশিয়ায় একটি দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। 1898 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা হবার পর এটি বিভাজিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। বিভাজিত হয়ে দুটো দল তৈরি হয়েছিল, একটি হলো বলশেবিক দল, অপরটি হলো মেনশেবিক দল। তাহলে বলশেবিক এবং মেনশেবিক দল কিভাবে তৈরি হলো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা হবার 5 বছর পর এই দলটা বিভাজিত হয়েছিল, একটি বলশেবিক অপরটি মেনশেবিক দলে। এই বলশেবিক দলেরই উল্লেখযোগ্য নেতা ছিলেন লেনিন। আর এই বলশেবিক দলেরই মুখপাত্র ছিল প্রাবদা পত্রিকা। আর মেনশেবিক দলের মধ্যে ছিল কে? ক্রেনেস্কি। এই বলশেবিক দলের অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ, আর মেনশেবিক দলের অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ। তোমরা এটাও মনে রাখবে যে মেনশেবিক দলের অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ। আশা করি এই ব্যাপারটা তোমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন, মেনশেবিক কথার অর্থ কি? তোমরা অ্যান্সার করো। কিছুক্ষণ আগেই বললাম যে এই মেনশেবিক এর কথার অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ। সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1903, 1904, 1905, 1906। সঠিক উত্তর অপশন সি, 1905 খ্রিস্টাব্দে। এই পোর্টসমাউথের সন্ধি হয়েছিল রাশিয়ার সঙ্গে জাপানের। রাশিয়া সঙ্গে জাপান। এই রাশিয়া ও জাপানের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যেটা রুশ জাপান যুদ্ধ নামে পরিচিত। রুশ জাপান যুদ্ধ। এই রুশ জাপান যুদ্ধ হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে সেখানে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয় জাপানের কাছে, এবং শেষ পর্যন্ত জাপানের সঙ্গে এই পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষর করেছিলেন। নেক্সট কোশ্চেন, গ্রেগরি রাসপুতিন কে ছিলেন? চিকিৎসক, মন্ত্রী, পরামর্শদাতা, সন্ন্যাসী।
গ্রেগরি রাসপুতিন তিনি ছিলেন সন্ন্যাসী। সঠিক উত্তর অপশন ডি। এই গ্রেগরি রাসপুতিন দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে আমরা তার উল্লেখ পাই, দ্বিতীয় নিকোলাস। এবং দ্বিতীয় নিকোলাস তিনি এই গ্রেগরি রাসপুতিনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? লেনিন, হার্জেন, কেরেনস্কি, বাকুনিন। বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন লেনিন, এই বিষয়টি আগেও বলেছি। সঠিক উত্তর অপশন এ। আর এই কেরেনস্কি তিনি ছিলেন মেনশেভিক দলের নেতা, মেনশেভিক। নেক্সট কোশ্চেন, মেনশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? তোমরা অ্যান্সার করো। মেনশেভিক দলের প্রধান নেতা ছিলেন কেরেনস্কি। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, জার দ্বিতীয় আলেকজান্ডার কাদের হাতে নিহত হয়েছিলেন? বলশেভিক, মেনশেভিক, চরমপন্থী, নার্দনিক। জার দ্বিতীয় আলেকজান্ডার তিনি নার্দনিক যে বিপ্লবী ছিল তাদের দ্বারা তিনি নিহত হয়েছিলেন 1881 খ্রিস্টাব্দে। দ্বিতীয় আলেকজান্ডারের মৃত্যুর পর তৃতীয় আলেকজান্ডার তিনি রাশিয়ার জার হিসাবে নিযুক্ত হন। তৃতীয় আলেকজান্ডার। প্রসঙ্গক্রমে বলি যে এই যে তৃতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল এক জার, এক চার্চ, এক গির্জা, এক জার, এক গির্জা ও এক রাশিয়া। এটা ছিল তৃতীয় আলেকজান্ডারের যে আদর্শ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, যদি পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে কার আদর্শ ছিল এক জার, এক গির্জা, এক রাশিয়া, তৃতীয় আলেকজান্ডারের। তৃতীয় আলেকজান্ডার তিনি ভূমিদাস প্রথা বিলোপের বিরোধী ছিলেন এবং তিনি ভূমিদাসদের নিয়ে পুনরায় সামন্ততন্ত্র গঠনের একটা প্রচেষ্টা তার মধ্যে ছিল এবং সেই কারণে তার সময়ের এই যে ভূমিদাস প্রথা বিলোপ না ঘটিয়ে পুনরায় সামন্ততান্ত্রিক আর্থসামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে ধারণা সেটা বাস্টার্ড ফিউডালিজম নামে পরিচিত। বাস্টার্ড ফিউডালিজম। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে বাস্টার্ড ফিউডালিজম গঠনের ক্ষেত্রে আমরা কার নাম পাই বা কোন জার এর সঙ্গে যুক্ত ছিল? তৃতীয় আলেকজান্ডার। দেখো তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন পেয়ে গেলে যে এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটেছিল কার সময়কালে? এই বিষয়টি আগে অনেকবারই ডিসকাস করেছি যে বলশেভিক বিপ্লব সংগঠিত হয়েছিল দ্বিতীয় নিকোলাসের সময়ে। সঠিক উত্তর হবে কি? অপশন বি। এ প্রসঙ্গে বলে রাখি যে রাশিয়ার যে আমরা এই যে মার্চ বিপ্লবের কথা বললাম বা নভেম্বর বিপ্লবের কথা বললাম, এগুলো আবার অন্য নামে পরিচিত ছিল। মার্চ বিপ্লব যেটা কখন হয়েছিল বললাম? 1917 খ্রিস্টাব্দের 16 মার্চ। এই মার্চ বিপ্লব এটা আবার ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। কেন ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত সেটা তোমাদের বলছি আমি। এটা তোমরা মনে রাখবে যে মার্চ বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। আবার এই যে নভেম্বর বিপ্লব বলছি, নভেম্বর বিপ্লব,
এই নভেম্বর বিপ্লব যেটা হয়েছিল কত 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর, এই নভেম্বর বিপ্লবটা আবার অক্টোবর বিপ্লব নামে পরিচিত। এখন প্রশ্ন হলো যে কেন এক মাস বা আগিয়ে যাচ্ছে মার্চ বিপ্লব যেটা ফেব্রুয়ারি বিপ্লব, নভেম্বর বিপ্লব সেটা অক্টোবর বিপ্লব। আসলে রাশিয়ায় যে ক্যালেন্ডার সেই সময় প্রচলিত ছিল সেটা ছিল জুলিয়ান ক্যালেন্ডার। এই জুলিয়ান ক্যালেন্ডার বর্তমান ক্যালেন্ডার থেকে 13 দিন পিছিয়ে ছিল, এবং এই 13 দিন পিছিয়ে যাওয়ার কারণেই এই মার্চ বিপ্লব সেটা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত, আর নভেম্বর বিপ্লব এটা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, মিশ্র অর্থনীতির স্রষ্টা কে ছিলেন? কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, ট্রটস্কি। সঠিক উত্তর হবে কি অপশন সি, লেনিন। লেনিন তিনি মিশ্র অর্থনীতির স্রষ্টা ছিলেন। লেনিন যে নিউ ইকোনমিক পলিসি চালু করেছিলেন, এই নিউ ইকোনমিক পলিসি 1921 খ্রিস্টাব্দে তিনি এটা করেছিলেন। এই নিউ ইকোনমিক পলিসিতে তিনি এখানে পুঁজিবাদ আর সমাজতন্ত্রবাদ এই দুইয়ের সংমিশ্রণ ঘটিয়েছিলেন, পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্রবাদ, এবং সেই কারণেই লেনিনকে মিশ্র অর্থনীতির স্রষ্টা বলা হয়। নেক্সট কোশ্চেন, লেনিনের মৃত্যুর পর রাশিয়ার কর্ণধার হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে? স্ট্যালিন, ট্রটস্কি, বাকুনিন, এঙ্গেলস। সঠিক উত্তর হবে অপশন এ, স্ট্যালিন। স্ট্যালিন একটি গুপ্ত পুলিশ বাহিনী গড়ে তুলেছিল যার নাম ছিল চেকা। তাহলে চেকা এটি কে গড়ে তুলেছিল? স্ট্যালিন। এটা কি না গুপ্ত পুলিশ বাহিনী, গুপ্ত পুলিশ বাহিনী। এটা খুব ইম্পর্টেন্ট যে চেকা পুলিশ বাহিনী কে গড়ে তুলেছিলেন। এই ছিল রাশিয়ার জারতন্ত্র ও রুশ বিপ্লব এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে। চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে।